কি রায় এলো একদম দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু ওই জাজমেন্টে লিখে দেওয়া আছে। সরকারি কর্মচারী যারা রয়েছে ইভেন যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছে তারাও কিন্তু বেনিফিটেড হবে। বাধ্য হয়েই 26শে নভেম্বর 2016 সালে যে ট্রাইব্যুনাল আছে সেখানে কিন্তু তারা মামলা দায়ের করে। মলয়বাবু এবং শ্যামলবাবু রয়েছেন, তারা কিন্তু ছবার এই মামলায় তারা জয়লাভ করেছে। তা রাজ্য সরকার কোনোভাবেই কমপ্লাই করেনি। তাই আজকে কিন্তু স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলে দিয়েছে প্রথম যে কিস্তিটা হবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে 31 মার্চের মধ্যে এবছরেই। এবং উনি এই আদালতের যে রায় সেটা মান্যতা দেবে না, তাহলে আদালতও জানে তার রায় কিভাবে মান্যতা দেওয়াতে হয়। দিদি, দীর্ঘ 10 বছরের লড়াই আর তার পরবর্তীতে আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আজ রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ন্যায় পেল সর্বোচ্চ আদালত থেকে। কি সেই বিষয়টি যদি একটু দর্শকদের বলেন। দেখুন, এই যে ডিএ যে মানুষের অধিকার, কোনো দয়ার দান নয়, সেটা কিন্তু প্রথম কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল। কারণ এর আগে বলতে পারেন ভারতবর্ষের ইতিহাসে যে সুপ্রিম কোর্টের কাছেও এরকম কোনো অর্ডার আসেনি। তাই এই রায় অবশ্যই ঐতিহাসিক রায়। এই রায়ের ফলে গোটা যে সরকারি কর্মচারী যারা রয়েছে ইভেন যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছে তারাও কিন্তু বেনিফিটেড হবে। তাদের বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে স্পেসিফিক্যালি ওই জাজমেন্টে। দেখুন, এই যে সংগঠন কনফেডারেশনের যে রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন, তারা কিন্তু এই জিনিসটি প্রথম রিপ্রেজেন্টেশন দিয়েছিল যে দপ্তরগুলো আছে সেখানে, তারা সেখানে অ্যাকশন নেয়নি। তারা এই ডিএর বিষয়ে কোনো রকমই তাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো কর্ণপাত করেনি। তারা বাধ্য হয়েই 26শে নভেম্বর 2016 সালে এই প্রথম এই মামলা কিন্তু যে ট্রাইব্যুনাল আছে রাজ্য সরকারি কর্মচারীদের যে ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু তারা মামলা দায়ের করে এবং তার পরবর্তীতে সেই মামলার কিন্তু খারিজ করে দেওয়া হয়, যে বলা হয় ডিএ দয়ার দান। পরবর্তীতে সেই মামলা হাইকোর্টে আসে এবং হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছিল সেই সময় যে ডিএ কোনো দয়ার দান নয়, এটি একটি এনফোর্সেবল রাইট, মানুষের অধিকার। তার পরবর্তীতে এবং হাইকোর্ট সেটাকে রিমান্ড ব্যাক করেছিল দুটো পয়েন্ট ডিসাইড করার জন্য। পরবর্তীতে ট্রাইব্যুনাল সেটা রাজ্য সরকারি কর্মচারীদের ফেভারেই ডিসাইড করে এবং বলে যে বকেয়া ডিএ এবং যে ডিএ এআইসিপিআই অনুযায়ী যে ডিএর নির্ণয় সূচকটা সেটা কিন্তু এআইসিপিআইকে যে মান রয়েছে সেটাকেই ধরে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। পরবর্তীতে সেই রায় চ্যালেঞ্জ হয় হাইকোর্টে, তারপরে রিভিউ পিটিশন হয়, তারপরে সেটা গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। এই রায়ে রাজ্য সরকারি কর্মচারীদের যারা মলয়বাবু এবং শ্যামলবাবু রয়েছেন তারা কিন্তু ছবার এই মামলায় তারা জয়লাভ করেছে। তাদের এই রায় ঐতিহাসিক রায় এবং তারা সপ্তমবার এই জয়লাভ করলো। তাতে তাদের ওই কর্মচারী কুল কিন্তু বেনিফিটেড হলো। এবং এই যে ধরুন কি রায় এলো, এখানে অনেকের মনেই কিছু ধোঁয়াশা আছে যে যারা অবসর হয়ে গেছে বা ধরুন যারা রিটায়ার করেছেন তারা কি তাহলে এই রায়ের দ্বারা বেনিফিটেড হবে? এখানে কিন্তু প্রশ্ন কিন্তু অবশ্যই পজিটিভ দিকে। কারণ একদম দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু ওই জাজমেন্টে লিখে দেওয়া আছে যদি কেউ এই মামলা চলাকালীন যদি কেউ রিটায়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু সেই মামলার সে বেনিফিট পাবে। এবং আরেকটি যারা রেসপন্ডেন্ট হিসাবে যাদেরকে অ্যাড করা হয়েছিল, মনে থাকবে রেসপন্ডেন্ট নাম্বার 5 ছিল স্বপনবাবু। উনি কিন্তু এই যে মামলা চলাকালীন এবং সুপ্রিম কোর্টে যখন এই মামলা পেন্ডিং ছিল উনি কিন্তু এই পৃথিবী ছেড়ে তখন চলে গেছিলেন। পরবর্তীতে সাবস্টিটিউশন অ্যাপ্লিকেশন করে ওনার ওয়াইফ কিন্তু সেখানে অ্যাড হয়েছিল এবং সেখানে উনিও কিন্তু বেনিফিটেড পাবেন। মানে ধরুন কেউ যদি পরবর্তীতে মারাও যায় তাহলে তারা লিগাল এয়ার যারা রয়েছে তারাও কিন্তু সেই বেনিফিট যে চাকরি সংক্রান্ত বা এই ডিএর যে বকেয়া ডিএ রয়েছে বা ধরুন যা ক্যালকুলেশন করে যে হিসাবটা আসবে সেটাও কিন্তু তার লিগাল এয়াররা কিন্তু সেটা পাবে। এখন যারা ধরুন এই রাজ্য সরকারি কর্মচারীর পরবর্তীতে যে রোপা রুল 2009 দ্বারা গাভার্ন হয়েছে তারা কিন্তু এই ডিএর যে ক্যালকুলেশন আসবে সেখানে কিন্তু পাবে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যেই রায় তারা আগে দিয়েছিলেন, ইন্টারিম যে রায় ছিল, ইন্টারিম রায়ে বলেছিল 25% ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, সেটা কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই কমপ্লাই করেনি। তাই আজকে কিন্তু স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলে দিয়েছে ওই 25% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে। ইমিডিয়েটলি মানে আজ বা কাল, বেশি ডিলে করা কিন্তু যাবে না।
তাই ইমিডিয়েটলি কথাটা কিন্তু ব্যবহার করেছে। পরবর্তীতে বাকি যে অংশটা থাকবে সেই অংশটার জন্য কিন্তু একটা কমিটি কনস্টিটিউট করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু 4 সদস্যের একটি কমিটি, সেখানে কিন্তু ওই কিভাবে দেওয়া হবে এবং কতটা পরিমাণ দেওয়া হবে সেই যে পেমেন্টের যে ক্যালকুলেশনগুলো সেগুলো কিন্তু সেই কমিটি ডিসাইড করবে এবং তার পরবর্তীতে যেই শিডিউলে ডিসাইড হবে তার পরবর্তীর প্রথম যে কিস্তিটা হবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে 31 মার্চের মধ্যে এবছরেই। এবং তার পরবর্তীতে কিন্তু 15 এপ্রিল এই মামলা আবার আসবে কমপ্লায়েন্সের জন্য, অর্থাৎ তারা এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটা তারা আদৌ কমপ্লাই করলো কিনা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই দেখবে, কারণ সুপ্রিম কোর্ট এটা দেখেছে বারংবার রাজ্য সরকার অর্ডার থাকার পরেও সেটা কিন্তু মান্যতা দেয়নি। সেইটা বুঝেই বোধহয় ওনারা এটা করেছেন এবং যে কোনো জাজমেন্টে দেখবেন জাজমেন্ট দেওয়ার পরে সেটার কমপ্লায়েন্সের কথা বলা থাকে না, কিন্তু এই জাজমেন্টে কিন্তু স্পেসিফিক্যালি যে কমপ্লায়েন্স হলো কি হলো না সেটা দেখার জন্যও কিন্তু একদম স্পেসিফিক অর্ডার দেওয়া হয়েছে। দিদি একদম আরো একটি বিষয় জানতে চাইবো, কলকাতা হাইকোর্ট থেকে যেটা তুমি পূর্বেই বললে যে এখানে 25% অন্তর্বর্তীকালীন যে বকেয়া দিয়ে তা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেটি রাজ্য সরকার মানেনি। এখন বর্তমানে সর্বোচ্চ আদালত থেকে সেই একই রায় দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কি সেই আদালতকে মান্যতা দেবে রাজ্য সরকার? কারণ আমরা জানি এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। দেখুন, উনি যদি মনে করেন যে উনি এই আদালতের যে রায় সেটা মান্যতা দেবে না, তাহলে আদালতও জানে তার রায় কিভাবে মান্যতা দেওয়াতে হয়। দেখুন, কন্টেম্প প্রসিডিং পেন্ডিং, সেই সময় ওনারা বলেছিলেন যে ওনাদের যে আইনজীবী ছিলেন তারা বলেছিলেন যে ক্যালকুলেশন কমিটি আমাদের গঠন হয়নি, সেই কথাটা কিন্তু শুনেই জজ সাহেব, আপনার মনে থাকবে ডে টু ডে হিয়ারিং হয়েছিল পরপর। সুপ্রিম কোর্টে কিন্তু এরকম ঘটনাও খুব কম ঘটে, সেক্ষেত্রে কিন্তু পরপর ডে টু ডে হিয়ারিং হয়েছে এবং আর্জেন্ট বেসিসে কিন্তু এই মামলার শুনানি শেষ হয়েছে। সেক্ষেত্রে ওনারা যদি মনে করেন যে এই মামলার যে জাজমেন্ট এসছে সেটাকে মান্যতা দেবেন না, তাহলে আমার মনে হয় আদালতও কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেবে।